অনন্যা সেন, আর আমি এখন রয়েছি কলকাতা বইমেলায়। আর আজকের সবচেয়ে আলোচিত বই রবি নামের এক তরুণ লেখকের অন্ধকারে 13 জন। চলুন জেনে নেওয়া যাক পাঠকদের প্রতিক্রিয়া। স্যার, আপনার হাতে দেখতে পাচ্ছি অন্ধকারে 13 জন বইটি। ঠিক এই বইটির পছন্দ করার পেছনে কারণটা দয়া করে বলবেন স্যার। আমি সাধারণত বাংলা অর্ডার পড়ি না, কিন্তু এই বই পড়ে আমি অবাক। এমন টুইস্ট আছে যে শেষ পর্যন্ত আন্দাজই করতে পারিনি, আর এটা আমি আমার বন্ধুকে গিফট দেওয়ার জন্য নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই বইটির সামনে ভিড় লেগে আছে। অনেকে বলছেন এটি এবারে বইমেলার অন্যতম চমক। যদি আপনি রহস্য, ভয় আর অদ্ভুত এক টান টান গল্পের খোঁজে থাকেন, তাহলে এই বইটি হয়তো আপনার জন্যই। কলকাতা বইমেলায় আমি অনন্যা সেন, ক্যামেরায় সুকান্ত মজুমদার আপনাদের জন্য নিয়ে এলাম এক বিশেষ প্রতিবেদন। অরিত্র, ভাবতেই অবাক লাগছে আমার একটা বই সর্ববিক্রিত পুস্তকের তালিকায় স্থান পেয়েছে। আজকে আমার যে কি আনন্দ হচ্ছে তা আমি তোকে বলে বোঝাতে পারবো না। কিন্তু আমার একদমই আনন্দ হচ্ছে না, কারণ তোর বন্ধু বলতে আমি একজনই। আর সেদিনের কথা মনে আছে? আজ থেকে প্রায় 3 বছর আগে আমরা একে অপরের হাত ধরে শপথ করেছিলাম যে আমাদের বন্ধুত্ব আজীবন থাকবে। আর এও শপথ করেছিলাম যে আমাদের মধ্যে কোনো কিছুই গোপন থাকবে না। আর তুই কিনা পুরোপুরি একটা বই পাবলিশ করে ফেললি, অথচ এই বইটির বিষয়ে আমি কিছুই জানতে পারলাম না। বড় বড়ই তুই লেখালেখি করছিস তা আমি জানি, সেগুলো পত্রিকায় ছাপানোও হয়, কিন্তু তাই বলে গোপনে গোপনে গোটা একটা বই তৈরি করা, এটা আমাকে একবারও জানানো গেল না। আমি তোকে এর জন্য একদমই ক্ষমা করব না। ক্ষমা করতে পারি, একটা শর্ত আছে। বইটি তুই নিজে পাঠ করে আমাকে শোনাবি। বল, রাজি? অবশ্যই শোনাবো। ঠিক আছে, এই আমি বসলাম, হাতে অনেক সময় আছে, এখনই শোনা তাহলে। দেখ ভাই, আমি একজন লেখক আর আমি গল্প লিখি, কিন্তু অন্ধকারে 13 জন কোনো গল্প নয়, এ এক অভিজ্ঞতা। রাতে শোয়ার কিছুক্ষণ আগে আমি 15 মিনিট বা আধা ঘন্টার জন্য লিখতাম, তাই তোকে জানানো হয়নি। তবে তুই যখন শুনতে চাচ্ছিস তখন অবশ্যই বলবো। বস তাহলে, গল্প শুরু করি। আমার মামার বাড়ি বনগাঁ, প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলে। সেবার মামাতো ভাইয়ের বিয়ের উদ্দেশ্যে গিয়েছিলাম। সারাদিন বেশ নাচ গান, ঢোলঢাক সব হলো। খাওয়া দাওয়ায় আহামরি কিছু ছিল না, তবে যতটুকু খেয়েছি একেবারে পেট ভরে খেতে পেরেছি। মামাদের একতলা ছাদের বাড়ি, মোটামুটি মধ্যবিত্ত পরিবার, কিন্তু তার এক ছেলের বিয়েতে নিমন্ত্রণ দেওয়ার শেষ রাখেননি তিনি। খাওয়া দাওয়া তো বেশ হলো, কিন্তু কে জানতো এতজন মানুষের শোয়ার ব্যবস্থা কিভাবে হবে। রাত যখন 1টা বেজে গেল, মামা বড়ই চিন্তায় পড়ে গেলেন। আমরা তো মামার চেহারা দেখে বুঝতে পারছিলাম। তাই আমাদের মধ্যকার একজন মধ্যবয়স্ক বলে উঠলেন, এতজনের শোয়ার ব্যবস্থা উনি করতে পারবেন না। তার চেয়ে বরং আমরা ছাদে গিয়ে একটু গল্পগুজব করে বাকি রাতটা কাটিয়ে দেই। হ্যাঁ হ্যাঁ, সবাই ছাদে যাই। হ্যাঁ ঠিক আছে, চল যাই। আমরা সকলেই প্রস্তাবে সহমত হলাম। রাতের বেলা আমরা ছাদে উঠে গেলাম সবাই। সেখানে আমরা প্রায় 12 জন মতো ছিলাম। আমরা সকলেই বৃত্তাকারে বসলাম। কেউ কেউ গান গাওয়ার প্রস্তাব দিল, কেউ খেলার প্রস্তাব দিল। আমি বললাম, আচ্ছা, গল্প বললে হয় না? আমার কথায় অনেকেই সহমত হলো। একজন আমাকে বলল, আচ্ছা ভাই, তুমি তো লেখক আর তুমি গল্পের প্রস্তাব দিয়েছো, তাই তোমাকেই আগে গল্প শুরু করতে হবে। আমি তো বলবো না। অনেক জোরাজুরি করার পর বললাম, ঠিক আছে, তোমরা কি গল্প শুরু করো, আমি একদম শেষে বলবো। তারপর তারা একে একে সবাই গল্প বলতে শুরু করলো। আমি জানতাম গল্পগুলো আমার কাজে দেবে। সবার গল্প মনে রাখা সম্ভব নয়, তাই বুদ্ধি করে মোবাইলের রেকর্ডিং চালু করে দিয়েছিলাম। আর সেই এক রাতের অভিজ্ঞতা নিয়েই আধার রাতে 13 জন বইটির সৃষ্টি। আচ্ছা, একটা প্রশ্ন জিজ্ঞেস করব। বল, তোকে ধরেই 12 জন? হ্যাঁ, আমাকে ধরে 12 জনই আমরা সেখানে বসেছিলাম। তাহলে গল্পের বইটার নাম আধার রাতে 13 জন হলো কেন? সেটাই তো রহস্য। আমি এখন চাইলেই তোকে তা বোঝাতে পারবো না, কিন্তু তুই সমস্ত গল্পগুলো শোনার পর নিজে নিজেই বুঝতে পারবি
কেন বইটার নাম আধার রাতে 13 জন রাখা হলো। ঠিক আছে, শুরু করছি। আমার নাম সমরেশ। দেখতেই পাচ্ছ আমি একজন যুবক। স্কুল পর্যন্ত কোনো রকমভাবে পড়াশুনো করেছি, কিন্তু কলেজে আর যাওয়া হয়ে ওঠেনি। বাড়ির পরিস্থিতির কারণে একটি ছোট সেলাই কারখানায় কাজ ধরতে হয়েছিল। সারাদিনে যা রোজগার হতো তাতে সংসারের পুরো দায় না নিতে পারলেও বাবাকে কিছুটা দিন শেষে সাহায্য করতে পারতাম। কারখানাটা খুব একটা বড় ছিল না, আমরা 4-5 জনই কাজ করতাম। কয়েক মাসের মধ্যেই ওদের সঙ্গে আমার একটা সম্পর্ক গড়ে উঠল। আমরা 5 জন বন্ধু হয়ে গেলাম। প্রতি বছর আমরা কোথাও না কোথাও একটা বেড়াতে যেতাম। অল্প খরচে আমাদের একমাত্র পছন্দের জায়গা ছিল দীঘা। আজ থেকে প্রায় 3 বছর আগে, তখন আমার বয়স 22। টানা 3 বছর দীঘায় যাওয়ার পর 4র্থ বছরে আবার যখন বেড়ানোর কথা উঠল, আমি স্বভাবতই দীঘার প্রস্তাব দিলাম। কিন্তু এবার সবাই রেগে গেল। প্রতিবারে দীঘায় যেতে ভালো লাগে নাকি? অন্য কোথাও গেলে বল, না তো যেতে হবে না। প্রথম ধমকেই আমি চুপ করে গেলাম। তারপর ওরা 4 জন নিজেদের মধ্যে আলোচনা শুরু করলো। তার চেয়ে বরং হাজারদুয়ারি যাওয়া যায়। আমার 7 বার যাওয়া হয়ে গেছে। তার চেয়ে বরং সুন্দরবন চল, রয়্যাল বেঙ্গল টাইগার দেখা হবে। আরে ধর, আমাদের পাড়ার কুকুরগুলো রয়্যাল বেঙ্গল টাইগারের চেয়ে কোনো অংশে কম নাকি? কিছুক্ষণ তর্ক বিতর্ক, যুক্তি পাল্টা যুক্তির পর শেষ পর্যন্ত ঠিক হলো আমরা অযোধ্যায় যাব। 2 দিন পর আমরা রওনা হলাম। ভোরের দিকে আমরা সেখানে পৌঁছে গেলাম। পিকনিক স্পটে নেমেই সামনে বিশাল এক পাহাড় চোখে পড়ল। প্রথম দেখাতেই আমি মুগ্ধ হয়ে গেলাম। পাহাড়ের বিভিন্ন দিকে ঘোরার জন্য সেখানে বাইক আর 4 হুইলারের ব্যবস্থা ছিল। 250 টাকা করে নেবে, চল চল 2 জন করে উঠে পড়ি। কিন্তু এতে আমার দ্বিমত ছিল। 2 জন করে বাইকে উঠলে 500 টাকা নেয়। ওরা 2 জন করে বাইকে উঠে পড়লো, আর আমি একা রয়ে গেলাম। এখন উঠতে গেলে আমাকে একাই 500 টাকা দিতে হবে। শুধু তাই নয়, আমার ইচ্ছে ছিল পাহাড়ে হেঁটে ওঠার, প্রকৃতি ছুঁয়ে দেখতে, পাহাড়ের চড়াই উতরাই নিজের শরীরটি অনুভব করতে। তাই আর গেলাম না। কিছুক্ষণ পর আমি পাহাড়ের দিকে হেঁটে উঠতে শুরু করলাম। ভেবেছিলাম হেঁটে হেঁটেই পুরো পাহাড়টা ঘুরে ফেলব। কিন্তু একটা পাহাড়ে উঠতেই পা এমন ব্যথা করতে লাগলো যে নামতে পারবো কি না সেই সন্দেহ মনে জাগলো। তখন মনে মনে ভাবলাম, ইস, যদি ওদের সঙ্গে বাইকে করে ঘুরতে যেতাম। জীবনেই প্রথম পাহাড়ে এসেছি, কোনো অভিজ্ঞতা নেই। এই ভুলটাই তাই আমার হয়ে গেল। নিজের উপরই রাগ হচ্ছিল। অনেক কষ্ট করে পাহাড় থেকে নামলাম। তারপর আমাদের গাড়ির কাছে এসে কিছুক্ষণ বসলাম। শরীরটা অস্বস্তিতে ভরেছিল। আগের রাতে ঘুম হয়নি, তাই চোখ দুটো বন্ধ করে সিটে বসে থাকলাম। বুঝতেই পারলাম না কখন ঘুমিয়ে পড়েছি। যখন ঘুম ভাঙল, দেখি বিকেল 4টে বেজে গেছে। নিজের উপর ভীষণ রাগ হচ্ছিল। এত টাকা খরচ করে বেড়াতে এসেছি, শেষে বেড়ানোর জায়গাতেই কিনা ঘুমিয়ে পড়লাম। তবু মনে মনে বললাম, যাই হোক করে আজ আমাকে বেরোতেই হবে। আজ রাত 10টায় গাড়ি ছাড়বে। আজ যদি ঠিকভাবে ঘুরে না নেই, আবার কবে আসতে পারবো জানি না। হয়তো আর কোনো দিনই নয়। কি করব বুঝে পাচ্ছিলাম না। শেষে ঠিক করলাম অন্যদিকের একটা পাহাড়ি রাস্তা ধরে হাঁটব। সেদিকে সচরাচর কেউ যায় না। ভাবলাম 2-3 ঘন্টা ঘুরে আবার গাড়ির কাছে ফিরে আসব। ততক্ষণে বন্ধুরাও হয়তো সেখানে পৌঁছে যাবে। এই ভেবেই হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে সন্ধ্যা নেমে এলো। আবেগের বশে কতটা দূরে চলে এসেছি নিজেই খেয়াল করিনি। তখন বুঝলাম আমি আমাদের গাড়ি থেকে অনেকটাই দূরে চলে এসেছি। পাটা ভীষণ যন্ত্রণা দিচ্ছিল, তাই বসে একটু জিরিয়ে নিলাম। তাতে সন্ধ্যাটা আরো ঘন হয়ে গেল। আবার হাঁটা শুরু করলাম।
কিন্তু পা আর কোনো মতে চলছে না, তবুও জোর করে এগোচ্ছিলাম। শেষমেশ পাটা পুরোপুরি হার মেনে নিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম গাড়ি থেকে এই পর্যন্ত আসতে প্রায় 3 ঘন্টা লেগে গেছে। আর না, এবার আমাকে ফিরতেই হবে। ফেরার পথ ধরলাম। হাঁটছি তো হাঁটছি, এর মধ্যেই চারিদিকে অন্ধকার নেমে এলো। চারপাশ স্পষ্ট দেখা যাচ্ছিল না। এভাবে প্রায় 2 ঘন্টা হাঁটার পর আরও 1 ঘন্টা, কিন্তু কই, রাস্তা তো ক্রমেই অচেনা। হাঁটতেই আছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় রাত 9টা। আমি এখনও কোনো এক পাহাড়ের চড়াই উৎরাইয়ের মাঝখানে দাঁড়িয়ে। এতক্ষণে পাহাড় থেকে নেমে গাড়ির কাছে পৌঁছে যাওয়ার কথা ছিল। তখনই মনে ভয় যাবে, আমি কি তবে সত্যি রাস্তা হারিয়ে ফেলেছি? একটু পর আর কোনো সন্দেহ রইল না। হ্যাঁ, আমি সত্যি রাস্তা হারিয়েছি। কিন্তু আমি এসেছি কোথায়, আর গাড়ির কাছে যাবই বা কোন পথে? রাত 10টায় গাড়ি ছাড়ার কথা, ওরা যদি আমাকে না নিয়ে চলে যায়, এই ভেবে এই বুকটা কেঁপে উঠেছিল। অগত্যা মোবাইলটা বের করলাম। দেখলাম খুব সামান্য চার্জ আছে। আগের দিন গাড়িতে চলা গানগুলো আমার ভালো লাগছিল না, তাই হেডফোন লাগিয়ে ভিডিও দেখছিলাম। সেই ভুলটাই এখন বুঝতে পারছি। দোকানে 10 টাকা দিলেই চার্জ দেওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু ভেবেছিলাম আর দরকার হবে না। এখন আকাশের আলো ছাড়া আর কোনো আলো নেই। ভীষণ অস্বস্তি লাগছিল। চারপাশে কোথাও কোনো মানুষ নেই। কাকে জিজ্ঞেস করব কোন পথে গেলে গাড়ির কাছে পৌঁছবো? এই রাতে এমন পাহাড়ি জঙ্গলে কেই বা থাকবে? ম্যাপ দেখব ভাবলেও কোনো নেটওয়ার্ক নেই। চারিদিকে তখন সম্পূর্ণ অন্ধকার। ভয়টা হঠাৎ করেই অনেক বেড়ে গেল। মনে মনে বললাম, হে ভগবান, কারোর সঙ্গে অন্তত দেখা করিয়ে দাও। এই রাতে এখানে কি করছো? আসলে বেড়াতে এসেছিলাম, রাস্তাটা হারিয়ে ফেলেছি। তোমাদের পিকনিক স্পট এখান থেকে অনেক দূরে। তুমি অনেকটা অন্যদিকে চলে এসেছো। এই রাতে ওখানে পৌঁছে দেওয়া সম্ভব নয়। তাহলে এই রাতটা কোথায় কাটাবো বলুন? তোমাকে তো আমার ছেলের মতোই লাগছে। চলো, আজ রাতটা আমার সঙ্গে থাকবে। আমার 2টো ঘর আছে, একটা তো পড়েই থাকে। আজ তুমি সেখানেই থেকো। তাহলে খুব ভালো হয়। আপনার বাড়িটা কত দূর? এই হেঁটে 40-45 মিনিট। চলুন তাহলে। আমরা পাশাপাশি হাঁটতে লাগলাম, পেছনে কুকুর দুটো। শুরুতে তারা খুব ডাকাডাকি করছিল, এখন এমন নিশ্চুপ যে মনে হচ্ছে ওরা আর নেই। আমরা দুজনেই চুপ। প্রায় 10 মিনিট পর লোকটাই নীরবতা ভাঙল। একটা কথা জিজ্ঞেস করব? কখনো মানুষের মাংস খেয়েছো? দেখছিলেন রবি স্টুডিওর বিশেষ নিবেদন আবার হাজার রাত প্রথম পর্ব। পরবর্তী পর্ব নিয়ে আমরা হাজির হচ্ছি আগামী মাসের 1 তারিখ শুক্রবার সন্ধ্যা 7টা। মনে রাখবেন, আগামী মাসের 1 তারিখ শুক্রবার সন্ধ্যা 7টা। আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনটি অন রাখুন। আর হ্যাঁ, আপনার গল্পপ্রেমিক বন্ধুর কাছে শেয়ার করতে একদম ভুলবেন না। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।